এখন বাংলাদেশ নিয়ে আমরা এই 54 বছরটা একটু পর্যালোচনা করি, আর জামাত কি দিতে পারবে সেটা একটু পর্যালোচনা করি। বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল, এই স্বাধীনতার সময়তেই জামাতের পক্ষ থেকে কথা ছিল যে দল জিতেছে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে। আওয়ামী লীগ একটা ষড়যন্ত্রের কারণে সেদিন ছেড়ে দেওয়া হয়নি। শেষে যখন যুদ্ধ বেঁধেই গেল, তখন জামাতের পক্ষ থেকে বলা হলো যে আমাদেরকে শিয়ালের কাছ থেকে নিয়ে যে বাঘের মুখে তুলে দেবে। শিয়ালে কামড়াইলে আমাদের পায়ের নিচে কামড়ায়, তো বাঘে কামড়াইলে কলিজাতে কামড়ায়। কথাটা ঠিক কিনা? তার মানে পাকিস্তান যা করছে এটা হাঁটুর উপরে উঠছে না, ভারত যা করবে তাতে আমাদের কিন্তু কলিজাতে আঘাত করবে। 9 মাসের যুদ্ধে অনেক ইতিহাস, আমি সেদিকে গেলাম না। দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ থেকে অর্থ সম্পদ লুট করে নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্ডার দিয়ে কাঁচা পাকা 300 রাস্তা তৈরি করা হয়েছিল। আমাদের ক্যান্টনমেন্টের মুখ দেখা লুকিং গ্লাস, যেটা মুখ দেখা আয়নাটাও খুলে নিয়ে গিয়েছিল তারা। এর প্রতিবাদ সর্বপ্রথম করেছিল 9ম সেক্টর কমান্ডার মেজর জলিল। এই প্রতিবাদ করার কারণে তাকে রাজবন্দী করা হয়েছিল। স্বাধীন বাংলাদেশে 9ম সেক্টর কমান্ডার প্রথম রাজবন্দী হয়েছিলেন, যেহেতু বাংলাদেশ থেকে যে সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছিল এইটা তিনি সহ্য করতে না পেরে প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। তাকে গ্রেফতার করে সেদিন বন্দী করা হয়েছে। প্রিয় ভাইরা, এইটা ছিল প্রথম। এরপরে 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসলেন। আসার পরে বললেন দেশটাকে সোনার বাংলা বানাবো। এ ঘোষণা আছে না? আমরা তো 17 বছর শুনতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই ঘোষণা দিয়ে তারপরে উনি আসলেন দেশে। দেশে আসার পরে উনি বড় স্বৈরাচার হয়ে গেলেন। কিরকম? 73 সালে নির্বাচন নিয়ে বেশ বিশাল প্রশ্ন আছে। ভোট হয়েছে হেলিকপ্টার করে, সেখানে গুনেই নেই, সব ব্যালট বাক্স গুছিনি চলে এসেছে ঢাকাতে, এখানে গুনে আরেকজনকে ঘোষণা দিয়েছে। এসব ইতিহাসের কথা, লম্বা কথা। কিন্তু উনি মাত্র 7 মিনিট 1975 সালের 25শে জানুয়ারি কি 27শে জানুয়ারি 7 মিনিট পার্লামেন্ট চালিয়ে সংসদীয় গণতন্ত্র থেকে প্রেসিডেন্ট শাসিত সরকারে নিয়ে গেলেন। সংসদীয় গণতন্ত্রে বলতে হয় আমাদের সরকার, আর প্রেসিডেন্ট শাসিত গভর্নমেন্ট হচ্ছে আমার সরকার। বুঝা গেল কিনা? তখন তাজউদ্দিন সাহেব উনি প্রতিবাদ করলেন এবং উনি বাকশাল কায়েম করলেন। সেই সময়তে বাকি সব দল নিষিদ্ধ করে দিলেন, সব পত্রিকা নিষিদ্ধ করে দিয়ে 4টা পত্রিকা রাখলেন। তাজউদ্দিন সাহেব সেদিন বিরোধিতা করে বলেছিলেন ক্ষমতা পরিবর্তনের স্বাভাবিক পথকে যদি বন্ধ করে দেন, অস্বাভাবিক পথে ক্ষমতার পরিবর্তন হবে। এবং 75 সালের 15ই আগস্ট অস্বাভাবিক পথে পরিবর্তন করতে হয়েছিল, যেমন হলো গত বছরের 5ই আগস্ট। বুঝা গেল কিনা? ক্ষমতা পরিবর্তনের স্বাভাবিক পথকে যদি কেউ বন্ধ করে দেয়, তখন অস্বাভাবিক পথ সামনে চলে আসবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু স্রোত বন্ধ হবে না, স্রোত চলতেই থাকবে। উনি 72 সালে দেশে আসার পরে আমাদের দেশে ম্যাক্সিমাম সম্পদ মিসগাইড হয়ে নিয়ে গিয়েছে ভারত। সর্বসাকুল্যে বলা হয় 1-2 লক্ষ শরণার্থী হয়েছিল, তারা দেখেছে 1 কোটি শরণার্থী এবং সম্পদ সেখানে গিয়েছে। তারপরে সৎ নেতৃত্ব দ্বারা পরিচালিত না হওয়ার কারণে, মানে মাঠে ময়দানে যে কর্মী বাহিনী ছিল তারা সততার পরিচয় দিতে না পারার কারণে, লুটপাট করে খাওয়ার কারণে, এই যে রেড ক্রিসেন্টের সম্পদ লুটপাট করে খাওয়ার কারণে 74 সালে দুর্ভিক্ষ দেখা দিল। এবং তখন বঙ্গবন্ধু এই কথাটা বলতে বাধ্য হয়েছিল 7 কোটি লোকের জন্য 7.5 কোটি কম্বল দিয়ে আসলাম, আর আমার কম্বলটাই আমি পাচ্ছি না। সকলেই পায় সোনার খনি, আর আমি পেয়েছি তো মুখস্থ আপনাদের, আমার তো বলাই লাগতো না। প্রিয় ভাইয়েরা, পরবর্তীতে যারা এসেছে এটাকে 5 বছরের অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলার কারণে পরবর্তীতে জিয়াউর রহমানের শাসনকে মানুষ মনে করেছিল যে
আমরা সর্বোচ্চ একটা শাসন পেলাম আলহামদুলিল্লাহ, কিন্তু তিনাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আস্তে আস্তে দেশটা দুর্নীতিগ্রস্ত হয়েছে। কারণ কি? তাদের কর্মী বাহিনীকে সততার কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি, যার কারণে আস্তে আস্তে দুর্নীতি বাড়তে 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 সবিশেষ যে জায়গাতে এসে ঠেকলো, সেটা আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যত বড় প্রজেক্ট তত বড় দুর্নীতি। যেখানে মেগা প্রজেক্ট ঘোষণা করা হয়েছে, মেগা প্রজেক্ট, সেখানে বড় বড় দুর্নীতিও সে জায়গাতে হয়েছে। এমনকি বিগত প্রধানমন্ত্রী বললেন যে আমার বাড়ির কর্মচারী শুনছে 400 কোটি টাকার মালিক। বুঝা গেল? উনি চলে যাওয়ার পরে ওই যারা তদন্ত কমিটি ছিল তদন্ত করে বলল যে না, 628 কোটি টাকার সংবাদ পাওয়া গেছে, তার মানে খুঁজে পাওয়া গেছে তার সম্পদ। একজন গৃহায়ণ প্রতিমন্ত্রী, তার বাড়ির সংবাদ পাওয়া গিয়েছে বাইরের দেশে 620টা। এদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, যেটা 5 বছরের বাজেট হতো বাংলাদেশে। আমাদের মাথা পিছু ঋণ কম বেশি এখন 1 লক্ষ টাকা। অর্থাৎ যে ছেলেটা জন্মগ্রহণ করছে সেও 1 লক্ষ টাকা ঋণ নিয়েই জন্মগ্রহণ করছে। বুঝা গেল কিনা প্রিয় উপস্থিত? এখন সেই ধারাবাহিকভাবে চলে আসা দুর্নীতি এভাবে যদি চলতে থাকে, তাহলে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এই যে ঋণ, এই ঋণ আমরা পরিশোধ করছি, আপনারা কি জানেন নাকি কেউ? কিভাবে করছেন? আপনি যে বিস্কুটের প্যাকেটটা 10 টাকা দিয়ে কিনছেন, বিস্কুটের প্যাকেটটার দাম হচ্ছে কি যে 8 টাকা, 2 টাকা ট্যাক্স বা ওই ঋণ পরিশোধের জন্য আমরা দিচ্ছি। আমি নিজেও জানি না যে আমি দিচ্ছি। এইভাবে ঋণগুলাকে পরিশোধ করা হচ্ছে। আমি যে বিদ্যুৎ পোড়াচ্ছি তাতে ইউনিটের খরচ বাড়ি দেওয়া হয়েছে ঋণ পরিশোধ করার জন্য। প্রিয় ভাইয়েরা, এইভাবে যদি চলতে থাকে, মুখে যত বড় বড় কথাই বলুক না কেন, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, হতে পারে না। তারা যে ইনকাম করেছে, ইনকাম করার পরে ভোটের সময়তে আমাদের মাথায় হাত বুলিয়ে, আমাদের মাথায় পায়ের নিচে বসে আজীবন ভাই সেবা করে যাব, আপনাদের সাথে আছি, সব ঠিক আছে। এবার আমরা দিলাম, জিতেও গেল মনে করেন, এই রাস্তাটা মনে করেন কাজ শুরু হয়েছে। 3 নম্বর ইট দিয়ে আপনি গেলেন, যে বললেন কি যে এই অবজেকশন দিলেন ইউন অফিস সেখানে 3 নম্বর ইট দিয়ে কাজ হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। উনি এসে বলবে চা খরচ 1000 টাকা নিলে সেটা কি মনে নেই? দেখে আমি বাপের বাড়ির থেকে দেব নাকি? তাহলে আমরা নিজেরা এই কিছু অর্থ নেওয়ার 1000 টাকা যদি নিই, তাহলে বাৎসরিক মাথা পিছু 1 লক্ষ টাকা করে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা মাথায় রাখবেন। আমি তো শুধু রাস্তার কথা বললাম। হাসপাতালে গেলে ঔষধ পাবেন না বলে ফুরিয়ে গেছে, ঔষধ যেটা দেবে সেখানেও কমিশন ভোগ করার কারণে হয়তো ঔষধের মান ঠিকই নেই, কিন্তু দেখার কেউ নেই, সবাই হয়তো ভোগ করেছে সে জায়গা থেকে। অর্থাৎ দুর্নীতি যদি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় যায়, তাহলে জনগণ কখনো তাদের কাছ থেকে সুযোগ সুবিধা ভোগ করতে পারে না। প্রিয় ভাইরা, এই অবস্থাতে বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে সৎ, যোগ্য, কর্মঠ মানুষ দিয়ে এ দেশের ভাগ্যের পরিবর্তন করতে। আপনারা কি মনে করেন এটা পারবে? আমি কয়েকটা ঘটনা বলি তাহলে পরিষ্কার। যখন 4 দলীয় জোট ক্ষমতায়, পরপর 4 থেকে 5 বার বাংলাদেশ তখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন হওয়ার সময়তেও আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। ওনারা দৃঢ়তার সাথে বলেছিলেন 2 টাকার দুর্নীতি করেছে, এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে নেমে যাব। মন্ত্রিত্বের কারণে আমাদের আখেরাত নষ্ট করতে চাইনি। তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে কৃষি মন্ত্রী থেকে শিল্প মন্ত্রীতে নিয়ে গেলেন এবং উনি বললেন যে আমার বিশ্বাস আপনি মাজা ভাঙা শিল্পকে খাড়া করতে পারবেন। উনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন চিনি শিল্পে লসে চলছিল, তৎকালীন সময়কারে 120 কোটি টাকা লসে ছিল।
দায়িত্ব গ্রহণের পরে 1 বছরে এই লসকে পুষিয়ে উনি 80 কোটি টাকা লাভে নিয়ে এসেছিলেন। এইভাবে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী উনি এখনো পর্যন্ত সে সুযোগ সুবিধা প্রতিবন্ধীরা পেয়ে থাকে। তারা প্লেনে উঠলে সেখানে সুযোগ সুবিধা পাবে, হাসপাতালে গেলে সুযোগ সুবিধা পাবে, মন্ত্রণালয়ে গেলে পারে লিফট তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য কোম্পানি তৈরি করে দিয়েছে, তাদের লভ্যাংশ তাদের কাছে যাবে। প্রতিবন্ধীদের জন্য চাকরিতে কোটার ব্যবস্থা করা হয়েছে, প্রতিবন্ধী হিসাবে তারা অগ্রগামী হবে, তারা আগে পাবে। এইভাবে প্রতিবন্ধীদের মানকে সামনে নিয়ে এসেছেন। প্রিয় ভাইরা, আজকে আমাদের শ্রদ্ধাভাজন আমিরে জামাত গত মাসের 19 তারিখে যে মহাসমাবেশ করলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন, ছিলেন নাকি আপনারা সে জায়গাতে? অসুস্থ অবস্থাতে উনি বললেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমাদের এমপি মন্ত্রীরা ট্যাক্স বিহীন গাড়িতে চড়বেন না। ট্যাক্স বিহীন গাড়িটা বোঝেন, যে গাড়িটা আপনাকে 5 কোটি টাকা দিয়ে কিনতে হবে, আমি এমপি হলে সেই গাড়িটা 1 কোটি টাকায় কিনতে পারবো। যে গাড়িটা আপনাকে 1 কোটি টাকায় কিনতে হবে, আমি এমপি হলে সেটা মাত্র 20 লক্ষ টাকায় কিনতে পারবো। উনি ঘোষণা দিলেন, এমপিরা ট্যাক্স মুক্ত গাড়ি কিনবেন না, ব্যবহার করবেন না আমার এমপিরা। তার মানে প্রথম ঝুলে 1000 কোটি টাকা দেশকে বাঁচিয়ে দেবে। বোঝা গেল কিনা? 2 নম্বর হচ্ছে, উনি বললেন একজন এমপি মন্ত্রী হলে ওনারা ফ্রি প্লট পান ঢাকাতে বাড়ি করার জন্য। আমরা ক্ষমতায় গেলে আমাদের এমপি মন্ত্রীরা ফ্রি প্লট গ্রহণ করবেন না। তাহলে আরো 5000 কোটি টাকা বাঁচিয়ে দিলেন, আমরা গ্রহণ করব না। এবং আমিরে জামাত একটা সমাবেশে বললেন, আমরা যদি আমাদের দলকে সামলাতে পারি, আমরা এ দেশটাকেও সামলাতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে একটা পরিবর্তন আনতে। আমরা পারবো না ইনশাআল্লাহ? বিধায় আমরা যেখানে যেভাবে আছি, ডাক্তার হিসাবে, শিক্ষক হিসাবে, ব্যবসায়ী হিসাবে, ইমাম হিসাবে, অন্যান্য পেশার মানুষ হিসাবে, প্রত্যেকটা জায়গার থেকে ন্যায় এবং ইনসাফের পক্ষে আমাদের কথা বলে যেতে হবে। প্রত্যেকটা মানুষকে মোটিভেশন করতে হবে এবং নিজের জায়গা থেকে শুধু ভোটের কাজ নয়, সারাটা জীবন কাজ করতে হবে সমাজের পরিবর্তনের জন্য, সারাটা জীবন কাজ করতে হবে রাষ্ট্রের পরিবর্তনের জন্য। তবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ এবং কল্যাণ একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ।